ভুলভাবে হাঁটলে কি আমাদের ক্ষতি হতে পারে? হাঁটা শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যায়ামের মধ্যে আমি ধরি, এবং আমি বিভিন্ন ভিডিওতে হাঁটার কথা বলি, ব্রিস্ক ওয়াকিংয়ের কথা বলি, জোরে হাঁটার কথা। এবার আমরা প্রত্যেকেই তো কোনো না কোনোভাবে হাঁটি, কিন্তু এই হাঁটার উপকারিতাগুলো সঠিকভাবে আমরা পাই না কেন, বা কিছুদিন পরে আমরা উৎসাহ কেন হারিয়ে ফেলি? হাঁটার কি নির্দিষ্ট কোনো পদ্ধতি আছে, অথবা এরকম কি কোনো কারণ আছে যে যেভাবে আমরা হাঁটলে আমাদের শরীর খারাপ হতে পারে অথবা আমাদের শরীরে ক্ষতি হতে পারে? আজকে 10টা এরকম ভুল হাঁটার পদ্ধতি বা নিয়ম নিয়ে আমি আলোচনা করব, বা 10 মিস্টেক্স ডিউরিং ওয়াকিং নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু আমাদের সবার জানা দরকার। আসলে হাঁটাটা এত সোজা ব্যায়াম, সবাই আমরা ভাবি যে খুব নর্মাল আর কি, এমনি হাঁটাচলা করলেই বোধহয় ব্যায়ামটা হয়ে যায়। ওই যে ব্রিস্ক ওয়াকিংয়ের কথা বলি, যেটা জোরে হাঁটা, মাথা সোজা থাকবে, দূরের দিকে তাকাবো, নিচের দিকে নয়, স্পাইন সোজা থাকবে, শোল্ডারগুলো সোজা থাকবে, এবং হাত সুইং মোডে থাকবে, হাত নেড়ে নেড়ে হাঁটা, তাতে ক্যালোরি এক্সপেন্ডিচারটা বেশি হয়। এবং 10টা মিস্টেক আছে যেগুলো আমরা যদি হাঁটার সময় করি, তাহলে হাঁটার উপকারিতাগুলো সঠিক পাবো না, উপরন্তু আমাদের শরীরে অন্য সমস্যা তৈরি হতে পারে। কি সেইগুলো? 1 নম্বর, ফুটওয়্যার বা জুতো। আসলে এই জোরে হাঁটার সময় আপনি যদি চপ্পল পরে বা খালি পায়ে হাঁটেন, তাহলে পায়ের লিগামেন্ট, হাড়, মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়, কিছু মেকানিক্যাল পেন হয়। তার জন্য নির্দিষ্ট জুতো আছে হাঁটার জন্য। সেটা কম দামেরও হতে পারে, বেশি দামেরও হতে পারে। কম দামের জুতোগুলো আমি ইউজ করি, তাতে আমার সব পায়ের কোনো অসুবিধা হয় না। অনেক দামের জুতো আছে, সেই জুতোগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু আজকাল 1200 থেকে 1500 টাকার মধ্যে খুব ভালো হাঁটার জুতো পাওয়া যায় অনলাইন প্ল্যাটফর্মসগুলোতে, আমি দেখেছি, সেখান থেকে আমি কিনিও, এবং সেগুলো খুব ভালো, আরামদায়ক, এবং পায়ের কোনো ব্যথা হয় না। খুব টাইট ফিটেড জুতো পরলে হবে না, খুব ঢিলে ঢালা জুতো পরলে হবে না। যে জুতো পরে হাঁটলে আপনার পায়ে জ্বালা করছে, ফোস্কা পড়ছে, সেরকম জুতো নয়। যার স্কিন সেন্সিটিভ, মোজা পরুন, তারপরে জুতো পরুন, কিন্তু হাঁটার সময় জুতো পরবেন, খালি পায়ে হাঁটবেন না। দেখা গেছে যে জুতো না পরে হাঁটলে গোড়ালির ব্যথা, অ্যাঙ্কেল পেন, নি পেন এবং হিপ পেন এগুলো বেড়ে যায়। সুতরাং খুব গুরুত্বপূর্ণ যে আপনি জুতো পরে হাঁটছেন। 2 নম্বর, বেন্ড পশ্চারে হাঁটা, মেরুদণ্ড বেঁকিয়ে হাঁটা। অনেকে এরকম করে হাঁটেন ঝুঁকে, একটা সময় পরে তার মেরুদণ্ড বেঁকে যাবে, এবং পশ্চার রিলেটেড যে স্ট্রেনগুলো পড়ে আমাদের মাসলসে, আমাদের স্পাইনের লিগামেন্টগুলোতে, সেগুলো আমাদের দীর্ঘকালীন ব্যথার কারণ হয়ে উঠতে পারে। সুতরাং আমাদের সোজা সিদ্ধাড়া রেখে হাঁটতে হবে। জীবনে সিদ্ধাড়া সোজা রাখাটা খুব গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে। 3 নম্বর, হাঁটার সময় মাটির দিকে তাকিয়ে হাঁটছেন, তাহলে দেখা যায় যে ঘাড়ে ব্যথা হতে পারে, পিঠের উপরের দিকে ব্যথা হতে পারে, অথবা আপনি হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন, বা ব্যালেন্সের প্রবলেম হতে পারে কিছুদিন পরে। আপনাকে হাঁটার সময় ব্যালেন্স করে হাঁটতে হবে। নিচের দিকেও মাঝে মাঝে, যেমন মেঝেটা বা আপনি যে মাঠে বা যে জায়গায় হাঁটছেন সেটা ইন্সপেক্ট করে নেওয়া দরকার, পর্যবেক্ষণ করে নেওয়া দরকার, কোনো নুড়ি, পাথর, ইট এগুলো পড়ে আছে কি না, কাঠ ইত্যাদি। এবং দূরের দিকে তাকানো দরকার, যাতে আপনার সার্ভাইকাল এবং আপার ডর্সাল স্পাইন সোজা থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ স্পাইন সোজা না থাকলে আপনার পিঠে ব্যথা হবে কিছুদিন বাদে। 4 নম্বর, শুরুতেই খুব দ্রুত হাঁটা। আসলে আমাদের বডি ওয়ার্ম আপ করার আগেই আপনি যদি খুব দ্রুত হাঁটেন, তাহলে আপনি হাঁপিয়ে যাবেন, ব্রেথলেসনেস হবে। কিছুক্ষণ পরে হাঁটার পর আপনি ব্রেথলেস হয়ে যাবেন, তখন আর হাঁটার উৎসাহ পাবেন না। আপনাকে প্রথমে আস্তে আস্তে হাঁটতে হবে, স্লো পেসে, তারপর ফাস্ট হাঁটতে হবে, তারপর যেরকম ব্রিস্ক ওয়াকিংয়ের কথা বলি, যে ব্রিস্ক ওয়াকিং হাত নেড়ে হাঁটতে হবে, যেসব আপনার ঘাম হবে, আপনার হার্ট রেট বেড়ে যাবে, এবং আপনি কথা বলতে পারবেন না, ছোট সেন্টেন্স বলতে পারবেন, গান গাইতে পারবেন না, দ্রুত কথা বলতে পারবেন না, লম্বা সেন্টেন্স বলতে পারবেন না, ইত্যাদি। সুতরাং আপনাকে ওয়ার্ম আপ করে নিতে হবে, আপনার ক্লান্তি যাতে চটজলদি না চলে আসে, তাহলে আপনি উৎসাহ পাবেন না। 5 নম্বর, অনেক বেশি খাওয়ার পর জোরে জোরে হাঁটা। নর্মাল আপনি বাড়িতে যা খান সেই খাবার খেয়ে আপনি হাঁটতে পারেন, তাতে পাচন শক্তি ভালো হবে, বৃদ্ধি পাবে। কিন্তু একদম ঠুসে খেয়েছেন, স্টমাক ফুল, সে অবস্থায় হাঁটলে আপনার ব্লোটিং হতে পারে, আপনার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হতে পারে, পেটে ব্যথা হতে পারে, এবং যেহেতু
পেটে খাবার ভর্তি আছে, যেহেতু আমাদের ব্লাডগুলো এই খাবার হজম করানোর দিকে বেশি নজর দিচ্ছে, গাট সাপ্লাই, ব্লাড সাপ্লাই বেড়ে যাচ্ছে ইন্টেস্টিন গাটে, সেই জন্য আপনার ব্রেথলেসনেস হতে পারে। সেজন্য প্রচুর খাবার পর হাঁটবেন না খুব জোরে। যাদের হার্টের অসুখ আছে, পেট ভর্তি খাবার পর জোরে হাঁটবেন না, তাতে হার্টে ব্লাড সাপ্লাই কমবে, কারণ এই ব্লাডটা পেটের মধ্যে বেশি যাচ্ছে খাবার হজম করার জন্য। তার জন্য আপনার হার্টে ব্যথা হতে পারে, বা ইসকেমিক হার্ট ডিজিজে যে লক্ষণগুলো থাকে, কারো কারো প্যালপিটেশন, কারো কারো ব্রেথলেসনেস, কারো কারো চেস্ট পেন, কারো কারো কম্প্রেশন ইন দ্য চেস্ট, এগুলো হতে পারে। 6 নম্বর, ব্যথা হচ্ছে সেটাকে ইগনোর করেও আমি হাঁটছি। কারো কারো হাঁটতে গিয়ে অ্যাঙ্কেলে ব্যথা হচ্ছে, প্রচণ্ড হাঁটুতে ব্যথা হচ্ছে, কিন্তু ডাক্তারবাবু বলেছেন হাঁটতে, সেই ব্যথাকে ইগনোর করে হাঁটছি। না, করবেন না। ব্যথাকে ইগনোর করে আপনি হাঁটতে পারবেন না, বা হাঁটা উচিত না, আপনার ব্যথা বেড়ে যাবে। আপনার ব্যথার কারণটা খুঁজে বার করতে হবে, ব্যথার চিকিৎসা করতে হবে, ব্যথা কমবে, তারপরে আপনি হাঁটবেন। নাহলে এই ব্যথাটা দীর্ঘমেয়াদী ব্যথার কারণ হতে পারে। খুব গুরুত্বপূর্ণ যে আপনার শরীরে কোনো ব্যথা আছে এবং সেই ব্যথাটা হাঁটার সময় বাড়ছে, তাহলে সেটা ইগনোর করবেন না, হাঁটবেন না। আস্তে আস্তে এরকম হাঁটেন, বাড়ির কাজকর্ম করেন, সেরকম করবেন। আপনার চিকিৎসকের কাছে যাবেন, ব্যথার কারণটা জানবেন, সেটা চিকিৎসা করবেন, ব্যথা কমলে তারপরে আপনারা জোরে হাঁটবেন। 7 নম্বর, হাত না নড়িয়ে হাঁটা। কিছু কিছু মানুষ হাঁটতে গিয়ে হাত নড়াতে পারেন না, তার কারণ ফ্রোজেন শোল্ডার, তার কারণ বিভিন্ন রকম পেন, টেনিস এলবো, গলফার্স এলবো ইত্যাদি, এবং তারা হাতটা খুব বেশি সুইং করতে পারেন না। তাদের কথা ছাড়লাম, তাদের ব্যথা কমে গেলে, এগুলো প্রবলেমগুলো সলভ হয়ে গেলে তারা হাত আরও নাড়বেন। অনেকে মোবাইল ফোন দেখতে দেখতে হাঁটছেন, হাত সুইং করছে না, তাতে আপনার হাঁটা হচ্ছে না। আপনার হাঁটার আগে আপনাকে ভালো করে মনস্থির করে নিতে হবে যে হাতটা ভালো করে সুইং করছে কি না। ফোন দেখে দেখে হাঁটলে আপনার হাঁটার যে সঠিক কার্যকারিতা, যে উপকার পাওয়ার কথা, সেগুলো আপনি পাবেন না। হাতকে নড়িয়ে বা সুইং মোডে হাঁটতে হবে, কারণ এই হাত নড়ানোটা হাঁটার সময় খুব গুরুত্বপূর্ণ, যেরকম আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। 8 নম্বর, এবড়ো খেবড়ো জায়গায় হাঁটা সচেতনতা না অবলম্বন করে। অনেকের ব্যালেন্সের প্রবলেম থাকে, এবড়ো খেবড়ো জায়গায় হাঁটলে তিনি পড়ে যেতে পারেন, চোট পেতে পারেন। অনেকে হাঁটাতে এমন মগ্ন যে তিনি বুঝতে পারছেন না যে আনইভেন সারফেসে হাঁটছেন, ফলে তার হাঁটতে গিয়ে হোঁচট লেগে পড়ে যেতে পারেন এবং তাতে চোট পেতে পারেন। অনেক সময় দেখা যায় ফ্র্যাকচার অবধিও হয়েছে। সুতরাং একবার যে জায়গায় হাঁটছেন সেটা দেখে নিন, একবার চোখ বুলিয়ে নিলে আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। 9 নম্বর, জল না পান করা যথেষ্ট পরিমাণে। হাঁটতে গিয়ে বা ব্রিস্ক ওয়াকিং করতে গিয়ে শরীর থেকে ঘামের মাধ্যমে জল অনেকটা বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে অল্প অল্প আপনি জল পান করতে পারেন, অথবা হাঁটা শুরু করার আগে খানিকটা জল পান করতে পারেন, বা হাঁটার মাঝখানে 1 মিনিট বা 2 মিনিটের বিরতি নিয়ে আপনি একটু জল পান করে নিতে পারেন। তাতে হাইড্রেশন ঠিকঠাক হবে। হাইড্রেশন খুব গুরুত্বপূর্ণ আমাদের মেটাবলিক হেলথ, আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের জন্য। শুধু তাই না, হাইড্রেশন খুব গুরুত্বপূর্ণ আমাদের নিউরো হরমোনাল যে বডিতে সিস্টেম আছে তাদের জন্য। আপনি যদি জল কম খান, আপনার ক্লান্তি আসবে। আপনি যদি জল কম পান করেন, মাথা ঝিমঝিম করবে হাঁটার সময়। আপনি যদি কম জল পান করেন, আপনার মাথা ঘুরতে পারে, সেটা আপনি উৎসাহ পাবেন না। দীর্ঘকালীন একটা উৎসাহ দরকার হাঁটার জন্য, সেই জন্য এই পয়েন্টগুলো আপনাদের আমি বলছি। আর 10 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই মিস্টেকটা আমরা সবাই করি, প্রত্যেকেই করি অলমোস্ট, সেটা হচ্ছে ওয়াকিং উইদাউট রেগুলারিটি। মানে আপনি হাঁটছেন কিন্তু নিয়মিত নয়। সপ্তাহে 5 দিন হাঁটার কথা কমপক্ষে, কিন্তু আপনি হাঁটছেন সপ্তাহে 1 দিন, আবার 4 দিন বিশ্রাম নিচ্ছেন। কোনো কাজ নেই কিন্তু হাঁটতে যাচ্ছেন না। কোনো কাজ থাকছে, শরীর খারাপ, বাড়িতে কিছু অসুবিধা হয়েছে, কোথাও অন্য কোনো জায়গাতে আছেন, সেটা একটা আলাদা কথা। কিন্তু আপনি বাড়িতেই আছেন, হাঁটা যথেষ্ট সময় আছে, বিশেষ কোনো কাজও নেই, অথচ হাঁটছেন না। রেগুলারিটি ব্রেক হয়ে যায়, মোটিভেশন চলে যায়। আমি বলি, হাঁটার বেনিফিট পেতে গেলে, ম্যাক্সিমাম যদি আপনি বেনিফিটসগুলো পেতে চান, তাহলে আপনার রেগুলারিটি দরকার, ডিসিপ্লিনড হতে হবে আপনাকে। রেগুলারিটি আপনাকে অন্য মাত্রায় পৌঁছে দেবে আপনার বডি ফিটনেসকে। সুতরাং রেগুলার আপনি হাঁটবেন, সপ্তাহে কমপক্ষে 5 দিন, 1 থেকে 2 দিন বিশ্রাম নিতে পারেন, কিন্তু ভুলেও 2 দিনের বেশি গ্যাপ দেবেন না। ভালো থাকবেন, নমস্কার।